বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, গত 2010 সালের জুলাই মাস পর্যন্তই আমি কাশিমপুর কারাগারে ছিলাম। অর্থাৎ সেখানে আমি 11 মাস ছিলাম কাশিমপুর কারাগারে। 11 মাস থাকার পর জুলাই মাস 2010 সাল, একজ্যাক্টলি সঠিক ডেটটা আমার মনে নাই, কাশিমপুর থেকে আমাদেরকে অর্থাৎ 36 রাইফেল ব্যাটালিয়ন এবং 36 রাইফেল ব্যাটালিয়নের সাথে সংযুক্ত এবং RSU ইউনিট, এই দুইটা ইউনিটকে কাশিমপুর কারাগার থেকে মানিকগঞ্জ কারাগারে স্থানান্তর করে আমরা চলে আসি কয়েকটি প্রিজন ভ্যানে। সর্বমোট 110 জন জেল গেটে আসার পর গেটে তল্লাশি করে ভিতরে প্রবেশ করে। দেখুন, এক জেল থেকে অন্য জেলে স্থানান্তর এবং পুলিশি নিরাপত্তায় প্রিজন ভ্যানে তারপরও তল্লাশি করলো। কোনো কিছুই আমাদের কাছে পেল না। যাই হোক, সবাইকে একটা রুমে রাখলেন। ভিতরে প্রবেশ করানোর পরে একটা রুমে সবাইকে রাখলেন, 110 জনকে এক রুমে রাখলেন। সেখানে জায়গাটা এতটা সংকুলন ছিল যে মোটামুটি শোয়া বা ঘুমের তো কোনো অবকাশই ছিল না। মোটামুটি আঁটো করে সবাই বসে থাকলাম পুরো রাত। পরের দিন সকালবেলা নাস্তা দিল একটা রুটি এবং 1 চিমটি গুড়, যেটা জেলখানার আসামিদের জন্য সকালবেলার ঐতিহ্য এবং আভিজাত্যের নাস্তা শেষে আমাদের জন্য আরেকটি রুমের বরাদ্দ করলেন জেল সুপার, মানিকগঞ্জ জেল সুপার। তখন মোটামুটি বিছানা লাগাতে পারতাম। সবাই জেল কোড নিয়মে 2টা কম্বল, একটা প্লেট এবং একটা বাটি দিলেন। গত পর্বগুলোতে আমি একটা তথ্য দিতে ভুলে গেছিলাম, তা হলো কাশিমপুর কারাগারে প্রত্যেক ওয়ার্ডে একজন করে কয়েদি দিত সেবক হিসেবে, যাকে জেল কোড অনুযায়ী ওই সেবককে বলা হয় চেয়ারম্যান। তার কাজ হলো প্রত্যেক রুম এবং বাথরুম পরিষ্কার রাখা, নিয়মিতভাবে পরিষ্কার রাখা, এটাই ছিল তার কাজ। আমরা আমাদের ক্যান্টিনে যা যা প্রয়োজন ওই চেয়ারম্যানকে পিসি কার্ড দিয়ে ক্যান্টিন থেকে আমাদের প্রয়োজনীয় মালামাল আমরা নিয়ে আসতাম। আমরা সশরীরে কেহই ক্যান্টিনে যেতে পারতাম না। আমরা রুমের প্রায় 20-21 জন যারা থাকতাম। মাস শেষে ওই সেবককে বা ওই চেয়ারম্যানকে আমরা 1 প্যাকেট করে সিগারেট দিতাম, নেভি সিগারেট দিতাম, এবং ওই সিগারেটগুলো সে ক্যান্টিনে ফেরত দিয়ে মোটামুটি একটা যথাযথ একটা মূল্য সিগারেটের তার পিসিতে জমা রাখতেন ক্যান্টিন ম্যানেজার। কিন্তু আমরা মানিকগঞ্জ জেলখানায় আসার পর মোটামুটি একটা এক্সট্রা ফ্যাসিলিটি পেতাম। সেটা হলো আমরা সশরীরে নিজেরাই ক্যান্টিনে যেতে পারতাম এবং আমাদের প্রয়োজনীয় মালামাল ক্যান্টিন থেকে নিয়ে আসতে পারতাম। মোটামুটি কাশিমপুর কারাগার থেকে অনেকটা রিল্যাক্স ছিল মানিকগঞ্জ কারাগার। তবে তখন অর্থাৎ 2010 সাল, যতই রিল্যাক্স থাকি না কেন, মন মানসিকতা মোটেই ভালো থাকতো না। কারণ আমি ভাবতাম আমি জেলে আছি, আমার ছোট সন্তান আজ বাবা ছাড়া, এদিকে আমাদের বিচার ব্যবস্থা কি হবে, এরকম ভাবনা চিন্তা সবসময় মাথার ভিতরে ঘুরপাক খেত। সবসময় আল্লাহ করছি আমাদের যে প্রচলিত আইনে বিচার হবে, ইনশাল্লাহ যেন আমি খালাস পাই, এরকম সবসময় আল্লাহ করতাম। যাই হোক, প্রচলিত আইনের বলে আমরা যারা গ্রেপ্তার হয়েছি, আমাদের সকল ইনভেস্টিগেশন, প্রিন্ট মিডিয়ার তথ্য, ভিডিও ফুটেজ, পিলখানা 3 মার্চ 2009 পিলখানায় ঢোকার সময় মেডিকেল অফিসার কর্তৃক মেডিকেল রিপোর্ট, MI জিজ্ঞাসাবাদ, CID জিজ্ঞাসাবাদ, জেল কোডে জিজ্ঞাসাবাদ, সব মিলে পুঙ্খানুপুঙ্খানু তদন্ত করে প্রচলিত আইনের একটা তালিকা তৈরি করে। প্রচলিত আইনের তালিকা শেষে পিলখানা থেকে গ্রেপ্তারকৃত 2454 জন অর্থাৎ 2454 জনের বিরুদ্ধে 2টা তালিকা করে। একটা তালিকা করে 850 জনের বিরুদ্ধে, আর দ্বিতীয় আরেকটি তালিকা করা হয় 1604 জনের বিরুদ্ধে। 2010 সালের শেষের দিকে, সঠিক ডেটটা আমার মনে নেই, আমরা জেলখানায় সবাই সবসময় আল্লাহ করছি, যেন তুমি তো আল্লাহ সবই দেখছো, তুমি সবই জানো, আল্লাহ তুমি সঠিক বিচার করো, এরকম আল্লাহ করছি। যাই হোক, একদিন CID থেকে 1604 জনের বিরুদ্ধে একটা লিস্ট প্রত্যেক জেলা কারাগারে, ঢাকা পিলখানা থেকে গ্রেপ্তারকৃত যেসব BDR বিভিন্ন জেলা কারাগারে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছে, সেখানে সেই 1604 জনের নামীয় তালিকা পাঠিয়ে দিল। আমি মানিকগঞ্জ ছিলাম। মানিকগঞ্জে লিস্ট আসার পরে মনের ভিতরে যে কি একটা অবস্থা হচ্ছিল তা বলে বোঝাতে পারবো না।
1604 জন পর্যন্ত সিরিয়াল অনেকগুলো পেজ, একটাই মাত্র তালিকা। 110 জন বিডিআর ছিলাম মানিকগঞ্জ। লিস্ট পাওয়ার পর মোটামুটি একটা হইচই পড়ে গেল তালিকা দেখার জন্য, তালিকাতে নাম আছে কিনা সেটা দেখার জন্য। পরবর্তীতে সিদ্ধান্ত হলো সবাই একরুমে বসে থাকবো, একজন নাম পড়ে শোনাবে। এবং কারা কর্তৃপক্ষ বলল এই লিস্টে যাদের নাম নেই তারা সিআইডি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। অতএব যাদের নাম নেই তারা রেডি থাকবেন মানসিকভাবে, হয়তো আপনাদেরকে যে কোনো সময় এই মানিকগঞ্জ থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হবে। একথা শোনার পর সবার ভিতরে নতুন করে আতঙ্ক শুরু হলো। সবার মুখ কালো হয়ে গেল, চোখে মুখে যেন এক অন্ধকার নেমে আসলো। কারা কর্তৃপক্ষ আরও বলল এই লিস্টে যাদের নামীয় তালিকা করা হয়েছে তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় সিআইডি তাদেরকে প্রচলিত আইনের মামলা হতে অব্যাহতি দিয়েছেন। তারপর আমাদের মধ্য থেকে একজন মোটামুটি সিনিয়র সে তালিকাটা হাতে নিয়ে পড়ার জন্য সবার সামনে দাঁড়ালেন। প্রথমেই হেডিং বা তালিকার বিষয়টা পড়লেন। তালিকার বিষয়টা লেখা ছিল গত 25 এবং 26 ফেব্রুয়ারি 2009 পিলখানা হত্যাযজ্ঞে সিআইডি কর্তৃক পর্যায়ক্রমে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কোনো অভিযোগ না পাওয়ায় নিম্নে তালিকাভুক্ত 1604 জনকে বেকসুর খালাস প্রদান করা হলো, এমনটাই হেডিংয়ে লেখা ছিল। তারপর একে একে নামীয় তালিকা পড়া শুরু করলেন। ক্রমিক নাম্বার, তারপরে রেজিমেন্ট নাম্বার, তারপর নাম এবং ইউনিট, এভাবে বলতে থাকলেন। এভাবে বলতে বলতে আমার নাম শুনতে পেলাম 800+ সিরিয়ালে। সঠিক সিরিয়ালটা আমার এখনও মনে নেই। 800-র পরে যে আমার নামটা আমি শুনতে পাই। 1604 জন বলার পর যাদের নাম আসেনি, যাদের নাম বলেনি তারাও অনেকেই মানিকগঞ্জ ছিলেন যে অনেকের নাম ওই তালিকাতে ছিল না। তখন তারা ইন্ডিভিজুয়ালি নাম দেখার জন্য তালিকা নিয়ে টানাটানি বা একটা হিড়িক পড়ে গেল তাদের নাম আছে কিনা সেটা দেখার জন্য। তারপর যাদের নাম তালিকায় ছিল না তারা অনেকে কান্নাকাটি করলো এবং তাদেরকে কিছুদিন রাখার পর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে গেল। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।